স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রতিবন্ধী জনগোষ্ঠীর এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরে। আর সেই লক্ষ্যে হাত বাড়িয়ে দিলাম টিম ছুটে চলেছে বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে। তারই ধারাবাহিকতায় আমি চলে এসেছি নরসিংদীর মাধবদীর ফুলতলা বাজারে। দর্শক, এখানে এমন একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে শিশুটির পথ চলতে যেয়ে মোকাবেলা করতে হচ্ছে অসংখ্য বাধা, অসংখ্য প্রতিবন্ধকতা। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাব সেই পরিবারের কাছে, পরিচয় করিয়ে দিব তাদের সাথে। থাকুন আমার সঙ্গে। দর্শক, এটা মুনিয়াদের বাসা। চলুন পরিচিত হই মুনিয়াদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন ম্যাম? আমিও ভালো আছি। বাসা সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো ম্যাম। মেয়ে কোথায়? মেয়ে আছে রুমে, আসেন ম্যাম। জি। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? তুমি ভালো আছি। তুমি ভালো আছো তো? জি বলো। জি বলো। মুনিয়া, তুমি কি করছো? ছবি আঁকছি। কার ছবি আঁকছো তুমি? তোমার ছবি। আমার ছবি? আমার ছবি। এত সুন্দর। তুমি বলো। কি চমৎকার একটা ছবি। আপা, এই ছবি সে কোথায় পেলো? ও একটা মোবাইল থেকে বের করে তারপর আঁকছে। তাই? জি। আমার ছবি এঁকেছো? এটা কি আজকে আমাকে এটা গিফট করবে? জি। দর্শক, আমার এই বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুরা মাঝে মাঝে এমন কাজ করে, আমি অভিভূত হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই, আবেগে আপ্লুত হয়ে যাই। আমি যখন আজকে মুনিয়াদের বাসায় এসে দেখলাম সে ছবি আঁকছে এবং সেই ছবিটা আমার, এবং সে আমাকে মনে করে ছবিটা এঁকেছে আমাকে উপহার দেবে বলে, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমি খুব খুশি হয়েছি মুনিয়া, আমি খুব খুশি হয়েছি যে তুমি এত সুন্দর করে আমার ছবি এঁকেছো। দর্শক, আজকে এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু মুনিয়ার গল্প শুনতেই এখানে এসেছি। আমি এখন মুনিয়ার বিষয়ে জানতে চাচ্ছি যে ও আসলে বর্তমানে কি করছে, পাশাপাশি মুনিয়াকে নিয়ে আপনাদের এই যে পথ চলা, এই পথ চলার বিষয়টা জানতেই আসলে আপনাদের বাসায় আসা। আপা চলেন উঠানে যাই বসি। ঠিক আছে মুনিয়া, চলো তাহলে আমরা সবাই একসাথে গল্প করব। আসো আসো। দু হাত বাড়িয়ে দাও বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, এই মুহূর্তে আমার পাশে বসে আছে মুনিয়া, মুনিয়ার আম্মু, এবং আমারই পাশে বসে আছেন মুনিয়ার আব্বু। আমি ওনাদের সাথে প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, তারপর আমরা জানবো আসলে এই যে পথ ওনারা চলছেন মুনিয়াকে নিয়ে, সেই পথ চলার অভিজ্ঞতার কথা। ঠিক আমার হাতের বাম পাশে বসে আছে মুনিয়া, তার সাথে আপনাদের আগেই পরিচয় হয়ে গিয়েছে। এর পাশে আছে মুনিয়ার আম্মু। আপা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নূপুর বেগম। নূপুর বেগম। আপা, আপনি তো মুনিয়ার দেখাশোনা করছেন, সংসার সামলাচ্ছেন, এর বাইরে কি কিছু করেন? জি। কি করেন?
আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করি। তাই নাকি? জি। কতদিন ধরে কাজ করছেন? আমি 2012 সাল থেকে চাকরি করছি। সে তো অনেক দিন। জি, আমার মেয়ের বয়স যতদিন আমার চাকরির বয়সও ততদিন। আর আমার হাতের ডান দিকে বসে আছেন মুনিয়ার আব্বু। ভাই, আপনার নামটি কি? আমার নাম এইচ.এম. মহসিন। কি করছেন? আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেছি। দর্শক, আমি এখন চলে যাচ্ছি মুনিয়ার কাছে, শুনবো মুনিয়া কিভাবে পথ চলছে, মুনিয়া কি করে, মুনিয়া পছন্দ কি, মুনিয়া কিভাবে সময় কাটায়, ইত্যাদি ইত্যাদি। মুনিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশাদ তাওসি মুনিয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আমিও ভালো আছি। তারপর মুনিয়া, মুনিয়া স্কুলে যাওয়া হয়? স্কুল যা হয়? মুনিয়া কি স্কুলে যায়? স্কুলে বলে জি হ্যাঁ। মুনিয়া স্কুলে যায় তাই না? তাই না? কোন ক্লাসে পড়ে মুনিয়া? ক্লাস 6। সেখানে তোমার বন্ধু আছে? কতজন বন্ধু? আর 3 জন, 4 জন, 5 জন? 3 জন, 4 জন, 5 জন। আচ্ছা, তোমার সবচেয়ে কাছের বন্ধুর নামটা কি? মাহিয়া। বাহ, মুনিয়ার সবচেয়ে কাছের বন্ধুর নাম হচ্ছে মাহিয়া। অনেক প্রিয় বন্ধু তাই না? তাই না? তুমি গল্প করো? জি। আচ্ছা, কি গল্প হয় মুনিয়া আর মাহিয়ার? মুনিয়া মাহিয়া কি গল্প করে? কি গল্প করবে? মুনিয়া কি কি করতে পারে? গান গায়, নাচ, ছবি আঁকা আর আর কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি। তাই? তাই। আর কি করতে পারে মুনিয়া? কোরআন তেলাওয়া কোরআন তিলাওয়াত করতে পারো? তো বলবো। বাহ, চমৎকার। মুনিয়ার সবচেয়ে পছন্দের কাজ কোনটা এগুলোর মাঝে? মুনিয়া ছবি আঁকছে। আচ্ছা, মুনিয়া ছবি আঁকছে, সেটাই হচ্ছে তার সবচাইতে প্রিয় কাজ। মুনিয়া, আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে? ফেব্রুয়ারি গান, লুপুরমা রিটার্ন, দোয়েল কোয়েল ময়না কুকিল সবার আছে গান, পাখির গানে বাকির শুনে মুক্ত সবার প্রাণ, সাগর নদী উর্মি মালা মন বোলানো সুর, নদী উঠে শ্রুতসিনী সাগর সমুদ্র, চড়াই বাহার সরে বাহার জন্না প্রকৃতিতে, বাতাসটা ব্রতি তার গ্রীষ্ম বর্ষা শীতে, গাছের গানে মুক্ত বাতাম মুক্ত সরলতা, চন্দ্রের সাথে বউলের সাথে প্রজাপতির কথা, পাখি নই নৈক্য বাহা চন্দ্র সাগর নই, মায়ের মুখে মতোর বাসে মনের কথা কই, বাংলা আমার ভাইয়ের ভাষা সই জেলে দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারি গান। চমৎকার, চমৎকার। দর্শক, মুনিয়া আমাদেরকে চমৎকার একটি কবিতা আবৃত্তি করে শোনালো, ভাষার মাসের কবিতা। অনেক ধন্যবাদ তোমাকে মুনিয়া। দর্শক, এবারে চলে যাব আমরা মুনিয়ার আম্মুর কাছে, শুনবো মুনিয়াকে নিয়ে এই মায়ের এই পথ চলার অভিজ্ঞতার কথা। জি আপা, মুনিয়ার বয়স কত এখন? মুনিয়ার বয়স এখন 13 বছর চলে। আচ্ছা, মুনিয়া ক্লাস 6-এ পড়ছে তাই জি। না? কোন স্কুলে পড়ছে সে? বিদ্যাকানন্দ মডেল স্কুল। কাছেই কি স্কুলটা? একটু দূরে। আচ্ছা, ওকে স্কুলে আনা নেয়া করে কে? আমি নিয়ে যাই, আমি নিয়ে আসি। ও আচ্ছা। মাঝে মাঝে ওর বাবাও নিয়ে যায়। কত বছর বয়সে বুঝতে পারলেন মুনিয়া অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এবং কিভাবে বুঝলেন? ওর যখন 1.5 বছর বয়স তখন আমি বুঝতে পারছি যে মুনিয়া অটিজম। বুঝতে পারিনি, জাস্ট মানে ও কোনো কিছু হাত দিয়ে দেখায় না। ও মামা, বাবা, দাদা যেটা 2 অক্ষরের শব্দগুলো ও ঠিকই বলছে। তারপরে ও শুধু হাত দিয়ে আমাকে কিছু দেখায় না যে এটা কি ওটা কি। তখন একদিন আমি ওর বাবাকে বললাম যে আমার মেয়ের কোনো সমস্যা আছে। ওর বাবা বলল না, আমার মেয়ে তো হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তারপর হয়েছে যে ও মা বাবা সবই ডাকতে আছে, ওর কোনো সমস্যা হতে পারে না। আমি বললাম না, সব বাচ্চাদের দেখি এটা কি ওটা কি প্রশ্ন করে, কিন্তু ও প্রশ্ন করে না। ওর বাবা আমি দুজনে মিলে ঢাকা নিয়ে যাই, ওখানে অনেকগুলো টেস্ট দেয়, টেস্ট করাই আমরা পিজিতে। তারপরে ওখানে একটার পর একটা টেস্ট দিতেই থাকে আর আমরাও করাইতে থাকি। তারপরে আমাদের ইন্ডিয়াতে কিছু টেস্ট দেয়, আবার জাপানে কিছু টেস্ট দেয়। ওগুলো করাবার পরে তারপরে ওখান থেকে যে রিপোর্ট আসে তখন বলে যে অটিজম। আর অটিজম কি এটা আমরা তো তখন জানতাম না যে অটিজমটাই কি। যখন বললো তখন মনে হলো যে আকাশটাই মনে হয় মাথায় ভেঙে পড়লো যে অটিজমটা আবার কি জিনিস। তখন থেকে আমাদের দুজনের মানে নতুন জার্নি শুরু। যেমন মনে করেন আমি যখন হয়তো রান্না করি, আমার হাজব্যান্ড ঘর মুছে, আমি যখন ঘর মুছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে গোসল করাইতো। এভাবে করেই আমাদের
পথ চলা। আর আমার মেয়ে তখন তো কিছুই বুঝতো না, কথা বললে সাড়া দিত না। যখন আস্তে আস্তে বড় হলো, কথা বললে সাড়া দিত না, বাথরুম যেখানে ইচ্ছে সেখানেই করতো, প্রস্রাব যেখানে ইচ্ছে বিছানায় করতো, একা একা থাকতো, চুপচাপ বসে থাকতো, করতো। এখান থেকে আমার মেয়ে এখন অনেক কিছুই পারে। এটা আমাদের দুজনেরই জার্নি। সেটা তো অবশ্যই, কারণ সন্তান তো মা বাবা দুজনেরই। আপা, মুনিয়াকে নিয়ে পথ চলতে যেয়ে কি কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? এমনও শুনতে হয়েছে, আমাদের পাশ থেকে বলা হয়েছে, এই পাগল মুনিয়া, এই পাগল মুনিয়া। তখন তো মা বাবা দুজনেরই কষ্ট হতো। ওর বাবা বলতো, কেন আমার মেয়ে কি পাগল, এরকম বলতো। তারপরে পাগল মুনিয়া তো সবসময় শুনতে হতো। এটা তো এখনো অনেক শুনতে হয়, কারণ অনেক সময় যখন ও রাগ উঠতে, ও তো বুঝে না যে এটা করতে হবে, এটা করতে হবে না। এখনো শুনতে হয়, পাগল মুনিয়া, এ কি পাগল, এ কি এরকমের। এটা আমাদের এখনো শুনতে হয়। আমি স্কুলে ভর্তি করতে গেছি, তখন একটা প্রাইমারি ওখানে যে হেডমাস্টার ছিল, ওনার কাছে যাওয়ার পরে মানে আমি যে কিন্ডারগার্টেনে নিয়ে গেছি, ওখানে তো অনেকগুলো বই, ওগুলো তো পড়তে পারবে না। এই জন্য আমি একটা প্রাইমারিতে নিয়ে গেছিলাম। ওখানে যে হেডমাস্টার ছিল, উনি বলল যে আপনি কেন এখানে নিয়ে আসছেন, আপনার পাগল মেয়েকে অন্য স্কুলে দেন, আমি কেন আপনার পাগল মেয়েকে দেখব। অনেক খোঁজাখুঁজির পরে নরসিংদীতে সুইট বলে একটা স্কুল আছে, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ওই স্কুলে আমরা নিয়ে যাই। ওখানে ওকে ভর্তি করি। ওখানে ভর্তি করার পর ওখানে যে ছেলে মেয়েরা আছে যারা প্রতিবন্ধী অনেক রকমের হয়, যেটা কেউ হাতে পায়ে, কেউ কথা বলতে, কারো মুখ থেকে লালা পড়ে, এরকম। ওইটা দেখে দেখে ওইটাই ফলো করে। তারপর আমরা আবার ডাক্তারের কাছে যখন পিজিতে যাই, তখন ওনারা বললো যে না, আপনি স্বাভাবিক স্কুলে নিয়ে যান। কিন্তু আমাদের তো স্বাভাবিক স্কুলে ভর্তি করে না। আমাদের যে স্যারের কথা বললাম, উনি হয়তো রিটায়ার্ড হয়ে গেছে। তারপর অন্য এক ম্যাম আসছে, ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি সাদরে আমার মেয়েকে গ্রহণ করছে, ভর্তি করছে। তারপর ওখানেই আমার মেয়েকে পড়ালেখা করাইলাম। এবার 5-এ পাস করলো, এবার 6-এ দিলাম। যাক, আমার মেয়ে এখন লিখতে পারে, বলতে পারে, কিন্তু আমার পাশে থাকতে হয়। লিখতে হলেও আমার পাশে থাকতে হয়, আমার সহযোগিতা করতে হয়। ও তো বড় প্রশ্ন শিখতে পারে না, ও তো পড়তে পারে না ওইভাবে। অনেক সময় অনেক আচরণ করে যেটা স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না, সে টিচার হোক বা বাইরের কেউই হোক। বা তার সহপাঠীরাও তো আছে। হ্যাঁ, সহপাঠীরাও মেনে নিতে পারে না, হয়তো ওর কাছে বসতে চায় না, ওকে হয়তো এর খাতা ধরলো, কিংবা ও অনেক সময় হিয়ারিং দেখলে কানটা ধরে একটু টান দিল, কিংবা চুল ভালো দেখলে, সুন্দর দেখলে তার চুলটা ধরে একটু করলো। এগুলো তো সবাই মানতে চায় না, তখন তো বাধার সম্মুখীন আসি। সহপাঠীদের সাথে তার সম্পর্কটা কীরকম, পাশাপাশি শিক্ষকরা তাকে কীভাবে সহযোগিতা করে আপা? ও একাই বসে, ওর পাশে কেউ বসে না। হয়তো স্যার ম্যাডামে বলে যায় যে বসবেন, স্যার ম্যাডামের ভয়ে হয়তো 10 মিনিট বসলো, তারপর সবাই পিছনে চলে যায়, না হয় ওকে একাই রাখতে হয়। তার যে নিত্যদিনের লেখাপড়ার যে সহযোগিতাটা পাওয়ার কথা সহপাঠীদের কাছ থেকে, সেটা সে না, পায় না। এভাবে পাই না আমরা। সে তো পড়ছে হলো গিয়া রেগুলার সিলেবাসে, তাই না? এই রেগুলার সিলেবাসে পুরোটা সে ফলো করতে পারছে? পুরোটা ফলো করতে পারছে না। ও তো শর্ট যেটা দেওয়া হয় সাজেশন বা সিলেবাস, ওটা থেকেও আমরা আরও শর্ট করি, তারপর যেন মানে পাস করে এরকমের। যেমন এমসিকিউ শর্ট প্রশ্নগুলো আছে ওগুলো, আর আমি দেখাই দিলে মানে আমার তো পাশে থাকতেই হয়, তারপরে লিখতে পারে, আর না হয় লিখে না। এখন তো ক্লাস 6-এ পড়ছে, সামনে তো আরও পথ বাকি আছে, আরও পড়াশোনা করবে সে। তো সেখানে আসলে আপনি কি মনে করছেন, কি কি চ্যালেঞ্জ আসলে সেখানে রয়ে গেছে তার জন্য? ওর জন্য অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, যেটা ও হয়তো পূরণ করতে পারবে কিনা জানি না। যেমন ও পরীক্ষায় বসলে আমি ছাড়া বসে না, যখন হয়তো পরীক্ষা আসবে বোর্ড পরীক্ষাগুলো, তখন তো আমাকে দিবে কিনা তাও জানি না সরকারে, তখন তো লিখবে না, ওকে বলতে হয়। হ্যাঁ, ওকে বলতে হয়, বলতে আমি বললে লিখে, কিন্তু ম্যাডাম বা স্যার বললেও লিখে না। কিন্তু সে জানে প্রশ্নের উত্তরটা কি। হ্যাঁ জানে, বলতে ওর পড়াটার ধরন হয়েছে আমার নিজের মুখস্থ করতে হয়, ও পাশ থেকে শুনে, ও পাশ থেকে শুনবে, ছবি আঁকবে, হয়তো ওর মনের মতো করে করবে, কিন্তু আমি যে পড়তেছি ওইটা ও শুনবে, ওখান থেকেও মানে ক্যাচ করতে পারে, তারপরে বললে আবার ওইটা লিখতে পারে। আপা, আপনাদের সন্তান মোট কতজন? আমার ছেলে মেয়ে 2 জন। মেয়ে বড়? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে, মেয়ে বড়, ছেলে ছোট। সে স্কুলে যায়? জি। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে। সংসারের সব কাজ সামলে, 2 ছেলে মেয়েকে সামলে আপনার হাতে কতটুকু সময় থাকে নিজের মতো?
একটুকু থাকে না, বলতে গেলে নিজের চুলটাও ভালো করে আঁচড়ানোর মতো সময় পাই না আমি। এখন তো ও নিজেরটা নিজে করতে পারে, যখন নিজেরটা নিজে করতে পারে ওর পুরোটাই আমার করে দিতে হচ্ছে। এখন হয়তো একটু একটু নিজেরটা নিজে করতে পারে, যেমন মনে করেন গোসল করাটা, ঠিক আছে, তারপরে বাথরুম ব্যবহার করাটা, এগুলো শিখাইছি, কিন্তু এখনও তো অনেক কিছুই পারে না, এটাও তো আমার করে দিতে হয়। ওর দৈনন্দিন কোন কাজগুলো মুনিয়া করতে পারছে না এই মুহূর্তে? মুনিয়া যেমন এখন কোন বইটা পড়তে হবে, কোনটা লিখতে হবে এটা পারছে না। তারপর হয়েছে যে ঘুমাইতে গেলে নিজের বিছানাটা গুছিয়ে নিয়ে ঘুমাইতে পারতেছে না। আর ঘুমাইতে গেলে ওর হয় কি, ও ক্রিকেটার মুশফিকুর রহিম ওনাকে খুব পছন্দ করে, ওর দুঃখ হলে ওই মুশফিকুর রহিমের সাথে সব প্রকাশ করে, ওর আনন্দ হলে ওর ছবিটা নিয়ে হাসবে, ওর সাথে গল্প করবে। ওর বেস্ট ফ্রেন্ড বলতে ওই মুশফিকুর রহিমই। দুঃখ শেয়ার, কষ্ট মানে লাইক করো। নিজে নিজে ভাত খেতে পারে? নিজে নিজে ভাত খেতে পারে, হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খেতে পারে, হাতে লাগলে সহ্য করতে পারে না। দর্শক, এখন চলে যাব মুনিয়ার বাবার কাছে। মুনিয়াকে ঘিরে মুনিয়ার বাবার কথা শুনবো একটি বিরতি নিয়ে এসে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অনুষ্ঠানের এই মুহূর্তে এখন আমি চলে যাচ্ছি মুনিয়ার বাবার কাছে, শুনবো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কন্যা সন্তানটিকে নিয়ে এই বাবার অভিজ্ঞতার কথা, এই বাবার ভাবনার কথা। আপনার কন্যা সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, আপনি যখন জানলেন তখন আসলে মেয়েকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে বাবা হিসাবে কিভাবে প্রস্তুতি নিলেন? আপনি প্রস্তুতি নিলাম, এটা তো মেনে নিতেই হবে, আল্লাহ যেটা দিয়েছে এটা তো আর না মানার কিছু নাই। ডাক্তার যেসব সাজেস্ট করছে আমরা ওইটাকেই ফলো করার চেষ্টা করছি। নিয়মিত ওর সাথে ওর যে আই কন্ট্যাক্টগুলো, যে থেরাপিগুলো দিছি ওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করছি, যে মেডিসিনগুলো দিছি ওগুলোও খাওয়ানোর চেষ্টা করেছি। আপনারা যখন মুনিয়াকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলেন, কি সমস্যাগুলো দেখে মনে হয়েছিল যে তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন? সমস্যা ছিল ডাকলে সাড়া দিত না, তাকাইতও না। আসলে সে কানে শুনতো, টিভি দেখতো, গানের সাথে সে নাচতো, করতো, তাইলে কানের তো অবশ্যই শুনতো, কিন্তু আমরা ডাকলেও সাড়া দিত না। শুধু কি এটুকুই ছিল, কথা বলা বা অন্য কিছু? কথা বলতো, বাবা মা দাদা দাদি এগুলো বলতো। আচ্ছা, আর বিশেষ কোনো সমস্যা ছিল কি বা বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল কি? সারাদিন একা একা খেলতো, কারোর সাথে মিশতে চাইতো না? কারোর সাথে মিশতো না। আচ্ছা, ওর বয়স অনুযায়ী যে আচার আচরণগুলো থাকার কথা ছিল সেগুলো ওর ভিতরে ছিল না। আচ্ছা, ডাকলে সাড়া দিত না বা ক্ষুধা লাগলে চাইয়া যে খাইবে ওই রকমেরও ছিল না। এগুলো দেখেই তো আমরা বুঝতে পারছি যে ওর কোনো সমস্যা আছে। বুঝতে পেরেছি। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান মুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাবা হিসাবে কিভাবে সাপোর্ট দিয়েছেন? আমি মোটামুটি সব ধরনের সাপোর্ট দিয়েছি। মানসিক প্রস্তুতি নিচে নিয়ে তো আমাদের আগাতে হবেই। ওর মাকেও আমরা 2-3 জায়গায় ট্রেনিং দেওয়াইছি, এইভাবে এগুলো আমরা ফলো করতে করতে সামনে আগাইছি। তার মানে শুধু মেয়েকে সাপোর্ট দেননি, আপনি আপনার স্ত্রীকেও সাপোর্ট দিয়েছেন? জি জি জি। যে বিষয়টা আসলে আমরা সবসময় দেখে থাকি যে এই ধরনের সাপোর্ট পায় না স্ত্রীরা তাদের স্বামীর কাছ থেকে। আপনি সেই জায়গা থেকে কিন্তু একদম ব্যতিক্রম সেই জায়গাতে, এবং আপনি সাপোর্ট দিয়েছেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে। বাবা হিসাবে তো বাবার দায়িত্ব পালন করি, মায়ের দায়িত্বও পালন করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্বামী হিসাবে স্ত্রীর পাশে তো আমার থাকার দায়িত্ব, তাকে তো হেল্প করতেই হবে। আর যেহেতু মেয়ে স্পেশাল, দুজনে মিলে না করলে তো সামনে আগানো যাবে না। দুজনে সমান তালে আমরা কাজ করছি ওর পিছনে, এক একভাবে না। ও নাচছে, ওর সাথে নাচছি, ও গান গাইছে, ওর সাথে গান গাইছি, ওর কবিতা আবৃত্তি করছে, ও তো একা একা বলে না, ওর সাথে সাথে বলছে, ও কবিতা আবৃত্তি করছে। ওর মায়ের সাথে ওর মায়ের কাজ করছি, আবার ওর সাথে ওরেও আবার মায়ের কাজগুলোও আমি করছি। একটু শুনতে চাই যদি বলেন কি কি কাজ করেছেন যেমন আপনি? ও মা তো কিন্ডারগার্টেন স্কুলের টিচার ছিল, আচ্ছা, এখনো আছে। তো সেই স্কুলে গেলে তো ও বাসায় থাকতো, আর আমি আমার জবে ওখানে আমি আমার ডিউটিটা অফিস ম্যানেজ করে 20 নিতাম, 2টা থেকে রাত 10টা পর্যন্ত।
তাহলে ওই 2টা পর্যন্ত আমি বাসায় থাকতাম, বাসায় থেকে ওকে টেকেল দিতাম, সংসারের কাজকর্ম টেকেল দিতাম এগুলো। আর আমরা তো অল্প আয়ের লোক, তো দুজনে কাজ না করলে তো চলাও কঠিন হয়ে যায়। তারপর আমি বৈবাহিক জীবনের শুরু থেকেই অসুস্থ ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আমি বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত। ওই সময় হেপাটাইটিস বি ভাইরাস ছিল, বি ভাইরাসটা এখন নেগেটিভ হয়ে গেছে, এটা তো একটা বিশাল ব্যাপার। একদম 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 কিউর হয়ে গেছে, কিন্তু কিউর হয়েও এখন তো আমি সিরোসিসে আক্রান্ত। ওহো, আচ্ছা আচ্ছা। তো এর ভিতরেও আগায় যাচ্ছি। চিকিৎসা চলছে তো আপনার? চিকিৎসাও চলছে, সংসারও চালাচ্ছি, সব কিছুই করতেছি নিয়ে। মেয়ের এই সীমাবদ্ধতা বাবাকে কতটুকু ভোগায়, কতটুকু কাঁদায়? এটা তো বলা যাবে না, এটা বলতে পারি না আমি। আমরা তো একসময় থাকবো না, তখন ওকে কে দেখবে? এখন তো আমরা টেকেল দিতেছি। আর কতদিন যে থাকবো এটাও তো বলা যাবে না, কারণ এখন যে রোগে আক্রান্ত হয়েছি আমি, যে কোনো সময় যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। এটাই বাস্তবতা যে আমরা এখনো খুঁজে পাইনি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানগুলোকে আমাদের অবর্তমানে কোথায় রেখে যাব। আর আমাদের ওইরকম আর্থিক সামর্থ্য নাই যে একটা কিছু করে রেখে যাব, ওকে কেউ লালন পালন করবে, দেখবে, শুনবে, ওইরকম সামর্থ্য তো আমাদের নেই। আচ্ছা বলুন তো, এমন কি ব্যবস্থাপনা থাকলে মুনিয়া এবং মুনিয়ার মতো বিশেষ চাহিদা সম্পন্ন এই সন্তানের মা বাবারা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারেন? যদি আমাদের দেশের সরকার এরকম কোনো ব্যবস্থা রাখতো যে এই ধরনের বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব সরকার নিবে, তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো। রাষ্ট্র উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু এটার সুফল তো আমরা এখনও পাচ্ছি না, বা এরকম কোনো ডিসিশনও এখন পর্যন্ত ফাইনালি আমরা শুনতে পাই নাই। শুনলেও তো বুঝতে পারতাম যে না, আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। ঠিক এই মুহূর্তে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কন্যা মুনিয়াকে নিয়ে কোন ভাবনাটা মুনিয়ার বাবাকে অনেক বেশি ভাবাচ্ছে, ভোগাচ্ছে? আমার তো ভাবনা ওই একটাই যে আমি মারা যাওয়ার পরে আমার মেয়ে কে দেখবে, বা ওর যে প্রতিভা আছে এগুলো কাজে লাগিয়ে যদি এগিয়ে নেওয়ার মতো কোনো একটা পন্থা থাকতো বা ওইরকম কোনো কিছু একটা পেতাম, তাইলে আমি আর কি একটু আশ্বস্ত হতাম। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আমরা মুনিয়ার বাবার কথা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি মুনিয়ার বাবার কাছে। অনেক নেতিবাচক অভিজ্ঞতা আপনাদের হয়েছে এই পথ চলাতে, পাশাপাশি ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চয়ই কিছু আছে, একটু শুনতে চাই ইতিবাচক অভিজ্ঞতা। ইতিবাচক অভিজ্ঞতার মধ্যে হলো নরসিংদীর জেলা প্রশাসক ছিল ফারজানা কাউনিয়ান। উনি আমার মেয়েকে অনেক বেশি আদর করত, যে কোনো অনুষ্ঠানে ওর প্রাধান্যতা বেশি দিত, আর ওকে খুঁজে খুঁজে নিত, সবসময় তার সাথে রাখতো যতক্ষণ অনুষ্ঠানটা থাকতো। হ্যাঁ, ওর পারফরমেন্সগুলো সে অনেক বেশি পছন্দ করত। তো ওখান থেকে আমরা অনেক উৎসাহ পাইছি। এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের একটা অভিজ্ঞতা, ভালো লাগার বিষয়, তাই না? মেয়ের কোন বিষয়গুলো আপনাকে আনন্দ দিয়েছে বা অনেক বেশি গর্বিত করেছে? আমার মেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতায় যে পুরস্কারগুলো পায়, হ্যাঁ, এটাই আমার সবচেয়ে আনন্দের আর কি। মানে আমাদের কষ্টটাকে আমরা একটু সার্থক মনে করি, আপনাদের যে প্রচেষ্টা, যে পরিশ্রম, সেটাকে আমরা সার্থক মনে করি। আসলেই তাই, এটা অনেক আনন্দের বিষয়। পড়াশোনার পাশাপাশি মুনিয়া আর কি কি করে? পড়াশোনার পাশাপাশি মুনিয়া গান, ছবি আঁকা, নাচ এগুলো করে, কবিতা আবৃত্তি করে। মুনিয়ার বাবা বলছিলেন যে মুনিয়ার অনেকগুলো অর্জন আছে, সেই অর্জনগুলো সম্পর্কে আমি জানতে চাই। ছবি এঁকে অনেকগুলো পুরস্কার পেয়েছে। 2019 সালে ও 19টা পুরস্কার পেয়েছে, তাই নাকি? জাতীয় পর্যায়ে।
এটা দারুণ সুখবর এবং অনেক ভালো লাগার। মুনিয়া, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমার তো খুব আনন্দ লাগছে তোমার এই অর্জনগুলোর কথা শুনে, অসাধারণ। তুমি সামনেও এভাবে এগিয়ে যাও, অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। সব কিছু সামাল দিয়ে তারপর আবার চাকরি, কিভাবে পারেন বলেন তো? আমার হাজব্যান্ড সহযোগিতা না করলে আমি হয়তো পারতাম না, আমার হাজব্যান্ড আমার সহযোগিতা করে, তাই হয়তো পারি। এই যে একে অপরের পাশে থেকে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এটা সত্যি অসাধারণ। ভাই, আপনার তো আরো একজন সন্তান আছে। জি জি, সে কোথায়? আছে এখানেই। একটু ডাকেন না। মুনতাসির, এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা, বসো। ও তো স্কুলে পড়ছে। জি, কোন ক্লাসে? ক্লাস 4 পড়তেছে। আচ্ছা, তাহলে তো আপনার আসলে দুটো বাচ্চাকেও সাপোর্ট দিতে হয়, তাই না? অবশ্যই, ওর মাই দেখাশোনা করে। আচ্ছা, তো ছেলে মাশাআল্লাহ ভালো আছে, রেজাল্ট ভালো হয়, মাশাআল্লাহ। ভালো স্কুলে পড়ে। আমার আসলে যেটা মনে হয়েছে আপনার সাথে কথা বলে, আপনি একজন অসাধারণ বাবা। যেভাবে আপনি আপনার মেয়েকে সাপোর্ট দিচ্ছেন, আর একটা সন্তান আছে তাকে সাপোর্ট দিচ্ছেন, পাশাপাশি একজন অসাধারণ স্বামী, আপনার স্ত্রীকেও আপনি যথাসম্ভব সাপোর্ট দিচ্ছেন। না দিলে তো এগিয়ে যাওয়া যাবে না। যে পরিবারগুলোতে মুনিয়ার মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে মুনিয়ার বাবা হিসাবে কী মেসেজ দিতে চান? এই ধরনের বাচ্চা যে ফ্যামিলিতে আছে, তারা বাবা মা দুজনে মিলে সমানভাবে বাচ্চাটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। নাহলে তো সমান তালে এগিয়ে না নিলে তো বাচ্চাটা পিছিয়ে পড়বে, সঠিকভাবে সে বেড়ে উঠতে পারবে না, এগোতে পারবে না। আপা, ঠিক এই মুহূর্তে মুনিয়ার কোন বিষয়গুলো আসলে আপনাকে অনেক বেশি ভাবাচ্ছে? এই মুহূর্তে মুনিয়ার যে বিষয়গুলো নিয়ে আমাকে সবচেয়ে বেশি ভাবায়, মুনিয়ার বাবাটা অসুস্থ, একটু আগে আপনি শুনছেন। মুনিয়ার বাবার লিভার সিরোসিস, ঠিক আছে। এখন যদি ওনার কিছু হয়ে যায়, তাহলে আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? প্রথম তো লেখাপড়া, তারপর আমার ছেলেটা, এদেরকে নিয়ে কীভাবে এগোবো, এগুলো নিয়ে আমাকে বেশি ভাবাচ্ছে। আর ও তো অনেক কিছুই প্রতিবন্ধকতার পরেও ও অনেক কিছু, যেটা ওর প্রতিভা, সেই প্রতিভাগুলো যদি আমি কোথাও একটু করতে পারতাম, যদি ওর নিজেরটা নিজেই নিতে পারতো। কারণ আমরা না থাকলে তখন কে দেখবে? আসলে তো এই রকমের বাচ্চাদেরকে নিজের বাবা মাই আদর করে না, রাখতে চায় না। ও যদি ওর নিজের কাজটা নিজে করতে পারতো তাহলে ভালো হতো। মেয়ে তো অনেক কিছু করে, সে নাচ করে, গান করে, সে ছবি আঁকে চমৎকার। এগুলো তো অনিশ্চয়ই বাবা হিসেবে আপনাকে অনেক আনন্দ দেয়, তাই না? মেয়ের এই কাজগুলোর মধ্যে কোন কাজটা আপনার বেশি ভালো লাগে? আমার বেশি ভালো লাগে ওর ছবি আঁকা প্লাস গান গাওয়াটা। তাই? জি। মেয়ের কোন গানটা বেশি পছন্দ বাবার? আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। মুনিয়া, বাবা বলেছেন যে মুনিয়ার কণ্ঠে গান অনেক পছন্দ। গান পছন্দ, ঠিক আছে। আমরা এখন শুনতে চাই মুনিয়ার কণ্ঠে। দর্শক, আমরা এখন মুনিয়ার কণ্ঠে আমি বাবা মার অনেক আদরের মেয়ে গানটি শুনবো। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলে ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে যাই, আমি বাবা মায়ের শক্ত আদরের মেয়ে, জুতি জ্বালতে আলের মাঝে খাতে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়, শিক্ষা মা মুক্তি দিবে, আমি তো গালকে খুশি আর আশা, আমারও তো সাথ আছে, আছিল বিলাসা, করে পেতে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি বাবা মায়ের শক্ত আদরে মেয়ে, আমি বড় হই সকলে ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে যাই, আমি বাবা মায়ের শক্ত আদরে মেয়ে। দর্শক, মুনিয়ার গাওয়া গানের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইনে যে আকুতি, যে চাওয়াগুলো সে ছড়িয়ে দিল আমাদের
আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মুনিয়া এবং মুনিয়ার মতো বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে আমাদের সমাজে, তাদের এই চাওয়াগুলো পূরণ করে দেই। মুনিয়া, আমাদেরকে এবার একটি নাচ দেখাবে তুমি। দুহাত বাড়িয়ে দাও, সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু মুনিয়ার কথা শুনলেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কন্যা সন্তান মুনিয়াকে নিয়ে মুনিয়ার মা বাবার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। মুনিয়া অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু,
কিন্তু তারপরও এত বড় একটা প্রতিবন্ধকতা নিয়ে, এত এত চ্যালেঞ্জ নিয়ে কি চমৎকার ছবি আঁকছে, কি সুন্দর করে গান শোনাচ্ছে, কি চমৎকার নাচ করছে। দর্শক, মুনিয়া এবং মুনিয়ার মতো বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে, যে মানুষগুলো রয়েছে আমাদের পরিবারে, আমাদের সমাজে, তারা তো আমাদেরই অংশ, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, আমাদের প্রিয়জন। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমাদের আন্তরিকতায় মুনিয়া এবং মুনিয়ার মতো বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর সামনের সকল বাধা দূর হয়ে যাবে, তারা এগিয়ে যাবে সামনের দিকে, তারা আমাদের সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে আমাদের অংশীজন হবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।